সবাই বোর্ড দেখতে পাচ্ছ? Yes, sir. ওকে, চলো স্টার্ট করছি। তো আজকে যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। তো সবার আগে বলো, তোমাদের প্রোটেকশন কেন দরকার? বাড়িতে কি ধরনের প্রোটেকশন তোমরা দেখতে পাও? নর্মালি তোমাদের বাড়িতে কি কি আছে? সবার বাড়িতেই আছে। MCB, sir. এমসিইউ একটু দামি প্রোটেকশন হয়ে গেল, সস্তা প্রোটেকশন কি আছে বলো? Fuse, sir. হ্যাঁ, ফিউজ। ফিউজ, ইয়েস। ঠিক আছে। আগে সেমিস্টারে সবাই পাওয়ার সিস্টেম পড়েছিলে ভালো করে? এটা কিন্তু পাওয়ার সিস্টেমের একটা পার্ট, আর কিছুই না। যারা আমার কাছে পড়োনি তারা আগে সেমিস্টারে পাওয়ার সিস্টেম পড়েছিলে ঠিকঠাক করে? জানো সব কিছু আগে সেমিস্টারে আমাদের কি কি ছিল? অনেক কিছু এখানে রিলেটেড আছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি দেখো তোমাদের আমাদের যেটা পাওয়ার সিস্টেম পার্ট 1, পার্ট 2, পার্ট 3 বলে আমাদের বিটেকে থাকবে। সরি, লাল দিয়ে লিখছি। তো তোমাদের কিন্তু ওই জিনিসটাই দেখো, তোমাদের প্রথমে ছিল টিডিপি, রাইট? টিডিপি আগের সেমিস্টারে। আর একটা সাবজেক্ট ছিল পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং। এই সেমিস্টারে দিয়েছে হচ্ছে Switchgear and production. হ্যাঁ, সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। আর একটা হচ্ছে ইউটিলাইজেশন, এটাও পাওয়ার সিস্টেমেরই পার্ট। ঠিক আছে, ইউটিলাইজেশন অফ ইলেকট্রিক পাওয়ার। তাহলে এই সবগুলো সাবজেক্টই কিন্তু পাওয়ার সিস্টেমের পার্ট। তো দ্য বেস্ট বুকস, এটার জন্য বেস্ট বুকস হচ্ছে চারটেই একবারে কভার হবে। সব থেকে ভালো বই জেবি গুপ্তা। বইটার নাম হচ্ছে ইলেকট্রিক পাওয়ার। যদি পারো তো কিনে নেবে। ওকে, এগুলো সব কভার আপ হয়ে যাবে। আর এই যে সাবজেক্টটা বা তোমাদের যেটা আছে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন, এটা পুরো থিওরিটিক্যাল সাবজেক্ট। ঠিক আছে, পাওয়ার সিস্টেমটাই অ্যাকচুয়ালি 90% থিওরিটিক্যাল। আই থিঙ্ক বুঝতেই পেরেছো যখন পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং তোমরা পড়েছো। ইউটিলাইজেশন পড়ছো, ইউটিলাইজেশনও খুব বেশি কিছু ম্যাথামেটিক্স নেই, এটা পুরোটাই থিওরিটিক্যাল। তাহলে এখানে জাস্ট আমরা কি দেখবো, সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশনে বিভিন্ন রকম সার্কিট ব্রেকার, রিলে, ফিউজ, তারা কি করে কাজ করে, কোন মুহূর্তে ট্রিপ করে যায়, ঠিক আছে, কখন কার কারেন্ট রেটিং কি আছে, কার পাওয়ার রেটিং কি আছে, কার ভোল্টেজ রেটিং কি আছে, এইসব জিনিসগুলো। জাস্ট পুরো সাবজেক্টটাই হচ্ছে ডেটা ওরিয়েন্টেড সাবজেক্ট, প্রচুর ডেটা তোমাকে স্টোর রাখতে হবে, আর কিছু না। ওকে, চলো। সো জেবি গুপ্তার বইটা পেলে কিনে নেবে সবাই কলেজ স্ট্রিট থেকে। অনেক মোটা বই, মোটামুটি নতুন কিনতে গেলে 900-1000 টাকা লেগে যাবে। পুরোনো দেখো যদি পাও কিনে নেবে। কারণ বেকার চারটের জন্য চারটে আলাদা বই কিনলে বেকার হবে পুরো। বেস্ট বুক, আমি আমি অনেক বই দেখলাম তো, জেবি গুপ্তা বেস্ট বুক। ওকে, চলো স্টার্ট করছি। সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন।
দেখো, সবার ফার্স্ট আমরা যখন সুইচ গিয়ার পড়ছি, তো সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশনে আমরা মেনলি কি পড়বো বা এই সাবজেক্টে কি পড়বো, যখন পাওয়ার সিস্টেমে ফল্টস অকার হচ্ছে, পাওয়ার সিস্টেমে যখনই ফল্ট অকার হচ্ছে তখনই কিন্তু আমরা এই সাবজেক্টটাকে ইন্ট্রোডিউস করছি। তাহলে ফল্ট কী কীভাবে অকার হতে পারে বলো? কিছু তো বলেছিলাম আগের সেমিস্টারে। ফল্ট কী কী ভাবে অকার হতে পারে, মানে কি হতে পারে বা বলো। দেখো, একটা ট্রান্সমিশন লাইন আছে ধরো, হট করে ওখানে ইয়ে হয়ে গেল, সার্চ ক্রিয়েট হলো। কি করে সার্চ ক্রিয়েট হয়? বা হাই ভোল্টেজ ক্রিয়েট হলো, কি করে হচ্ছে? ধরো ওখানে তোমার ইয়ে পড়ে গেল, বাজ পড়ে গেল, সো হাই অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি ফ্লো করে যাবে অ্যাট এ টাইম, একটা সার্টেন টাইমের জন্য, একটা ট্রানজিয়েন্ট টাইমের জন্য হাই অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি ফ্লো করে যাবে, তাই না? তার জন্য ফল্ট হতে পারে। বা কোথাও কোনো কারণে ভুলবশত সাপ্লাই সিস্টেম থেকে আমাদের হাই ভোল্টেজ ফ্লো করে গেল, যেখানে পাওয়ার জেনারেট হচ্ছে, কোনো কারণে আমরা মানে ডিস্ট্রিবিউশন সিস্টেমের কিছু একটা প্রবলেম হলো, যে সাবস্টেশন থেকে একটা হাই ভোল্টেজ ফ্লো করে গেল একটা সাইকেলের জন্য, একটা পার্টিকুলার সাইকেলের জন্য। তো একটা সাইকেলের জন্য যদি ফল্ট অকার হয়, সে কিন্তু পুরো সিস্টেমটাকে ড্যামেজ করার মতো ক্ষমতা রাখে। তো হোয়াট ইজ সাইকেল? বলো, সাইকেল কি? একটা ওয়েভফর্ম, এটা সাইকেল কোনটা? এই, স্যার কমপ্লিট ওয়েব ফর্মটাই তো সাইকেল। হ্যাঁ, তাহলে এই যে 0 থেকে শুরু করে এই 2π পর্যন্ত একটা সাইকেল, তাই না? তো বলেছে যে দেখো, একটা পাওয়ার সিস্টেমে একটা সাইকেল মানে খুব ছোট্ট টাইম, খুব ছোট্ট টাইম মানে কত? 0.02 সেকেন্ড অনলি, 0.2 সেকেন্ড। তার মানে বুঝতে পারছো তো কত ছোট টাইম, একদম ছোট টাইম। তাহলে এইটুকু টাইমের জন্য যদি ফল্ট অকার হয়, বা এর থেকেও কম, বলেছে ট্রানজিয়েন্ট টাইম, তার মানে জাস্ট ধরো একটা স্পাইক ক্রিয়েট হয়েছে শুধু, তার মানে এই টাইমটা কত? এই যে এই পুরো টাইমটা হচ্ছে, তাহলে পুরো সাইকেল যদি 0.02 সেকেন্ড হয়, তাহলে এই ছোট্ট সাইকেলটা কত? 0.01 সেকেন্ড। সবাই এই ক্যালকুলেশনগুলো জানো নাকি বলতে হবে যে এটা কেন 0.02 সেকেন্ড হলো? বলো। দেখো, আমি তো অনেকেই নতুন আছো তোমরা, আমি তো জানি না তোমরা কতটা জানো বা জানো না। দেখো, এটা একটা কমপ্লিট সাইকেল হতে 0.02 সময় কেন লাগে, আমি কেন বললাম, কারণ ইন্ডিয়াতে স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি কত? 50 হার্টজ, তাই না? টাইম পিরিয়ড কাকে বলে? হোয়াট ইজ টাইম পিরিয়ড? টু কমপ্লিট আ ওয়ান সাইকেল, একটা সাইকেল কমপ্লিট হতে যে টাইমটা লাগে, দ্যাট ইজ আ টাইম পিরিয়ড, রাইট? এটাকে আমরা টাইম পিরিয়ড বলি, যে একটা সাইকেল কমপ্লিট হতে। তাহলে স্যার আমরা সাইকেল কি করে বুঝবো? বলেই দিচ্ছি আমি, হ্যাঁ, আরেকবার করে। হোয়াট ইজ সাইকেল? সাইকেল হচ্ছে, ভালো করে বোঝো, যে পয়েন্টের পর থেকে একটা ওয়েভ ফর্মের রিপিটেশন স্টার্ট হয়, সেই পয়েন্টের আগে পর্যন্ত ওয়েভ ফর্মকে আমরা সাইকেল বলি। কি বললাম? যে পয়েন্টের, এই যে পয়েন্ট, হ্যাঁ, যে পয়েন্টের পরে থেকে একটা ওয়েভ ফর্মের, যে পয়েন্টের পরে থেকে একটা ওয়েভ ফর্মের রিপিটেশন স্টার্ট হয়, সেই পয়েন্টের আগে পর্যন্ত ওয়েভ ফর্মকে আমরা কি বলি? সাইকেল বলি। তাহলে এখানে কটা সাইকেল আছে? দুটো। তাহলে হোয়াট ইজ টাইম পিরিয়ড? টাইম পিরিয়ড হচ্ছে টু কমপ্লিট আ ওয়ান সাইকেল, একটা সাইকেল কমপ্লিট করতে যে টাইমটা দরকার, দ্যাট ইজ আ টাইম পিরিয়ড। ওকে, এবার ইন্ডিয়াতে একটা সাইকেল কমপ্লিট করতে কত টাইম লাগে? তাহলে এই টাইম পিরিয়ডকে টি দিয়ে লেখা হয়। কত টাইম লাগে? তাহলে আমরা জানি টাইম পিরিয়ড ইকুয়াল টু 1/ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি কত ইন্ডিয়াতে? স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, তাহলে 1/50 মানে 0.02 সেকেন্ড। ওকে, তাহলে আমাদের এখানে একটা সাইকেল কমপ্লিট হতে সময় লাগে 0.02 সেকেন্ড। তাহলে একটা হাফ সাইকেল হতে কত সময় লাগবে? 0.01 সেকেন্ড। তাহলে ভাবো,
একটা শুধু স্পাইক ক্রিয়েট করতে, এটাকে বলা হয় ইম্পালস। এই স্পাইক যদি কোথাও ক্রিয়েট হয় এটাকে বলি আমরা ইম্পালস সিগন্যাল। কোথায় পড়েছো বলো? বলো ইম্পালস কোথায় পড়েছো? ইম্পালস কি বললাম? একটা শুধু স্পাইক ক্রিয়েট হলে, এই যে এই তো পুরো একটা ওয়েভফর্ম, ধরো এই ওয়েভফর্মটার এখানে একটা স্পাইক ক্রিয়েট হয়েছে, দেখো দাঁড়া বুঝতে পারবে। কোনো কারণে এখানে এইভাবে একটা স্পাইক ক্রিয়েট হয়েছে, তারপর আবার ওয়েভফর্মটা সেম চলছে। তাহলে এটা খুব অল্প সময়ের জন্য ক্রিয়েট হয়েছে, তো এটাকে আমরা বলি ইম্পালস সিগন্যাল। সো হোয়াট ইজ ইম্পালস? কোথায় পড়েছো ইম্পালস সিগন্যাল তোমরা? লাইটনিং এ স্যার। লাইটিনিং এ। হুম, আগে কোন সাবজেক্টে পড়েছিলে? ইম্পালস কোথায় ছিল? স্যার ইএমসি তে ছিল স্যার। ইএমসি? ইএমসি বলতে কোনটা বলবো? ও মেজারমেন্ট। সার্কিট থিওরিতে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। হ্যাঁ, ল্যাপ্লাস ট্রান্সফর্মে পড়েছি, মেজারমেন্ট অ্যান্ড কন্ট্রোল সিস্টেমে পড়েছি ইম্পালস সিগন্যাল। হোয়াট ইজ ইম্পালস? ইম্পালস মানে হচ্ছে খুব অল্প সময়ে অনেক বেশি আউটপুট, মানে ইম্পালস কথাটা হচ্ছে শর্ট টাইম ইউজ আউটপুট, বা এটা বললেই হবে। সো ইম্পালস মানেই হচ্ছে এটা। ল্যাপ্লাস ট্রান্সফর্মে আমরা দেখেছিলাম না যে একটা ইম্পালস সিগন্যালের ফর টাইম ডোমেনের ডেলটি দিয়ে লেখা হতো, এটার যদি আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিতাম এটা 1 হয়ে যেত। বুঝলে? মনে আছে? হ্যাঁ। তো ইম্পালস কিছুই না, একটা শর্ট টাইম। তো ও বলেছে যদি ইম্পালস মানে একটা ট্রানজিয়েন্ট পিরিয়ডের জন্য, ট্রানজিয়েন্ট কথাটার মানে হচ্ছে টেম্পোরারি, টেম্পোরারি পিরিয়ড। ট্রানজিয়েন্ট পিরিয়ড মিনস টেম্পোরারি পিরিয়ড। সার্কিট থিওরি এটা আমরা ট্রানজিয়েন্ট দেখেছিলাম। তো ওই ট্রানজিয়েন্ট পিরিয়ডের জন্যও যদি কোথাও ফল্ট ক্রিয়েট হয়, সেটা কি করতে পারে? পুরো সিস্টেমটাকে ড্যামেজ করতে পারে। ওকে, এটাই বলেছে। চলো এটা মুছে দিচ্ছি, এগুলো আমাদের দরকারই নয়, আমি জাস্ট বোঝানোর জন্য বলেছি। যার যেখানে কনসেপ্ট ক্লিয়ার নেই জিজ্ঞাসা করে নেবে। তাহলে ফল্ট ক্রিয়েট হলে, ফল্ট কারেন্ট যদি বেড়ে যায় তাহলে কি হবে? ইকুইপমেন্ট ড্যামেজ হয়ে যাবে। ড্যামেজ হয়ে যাবে, ইকুইপমেন্ট ড্যামেজ হয়ে যাবে। তাহলে ইকুইপমেন্ট ড্যামেজ হয়ে গেলে কি হবে? ওভারঅল পাওয়ার সিস্টেম রিলায়েবিলিটি ডিক্রিজ হয়ে যাবে। ওভারঅল পাওয়ার সিস্টেম রিলায়েবিলিটি ডিক্রিজ হয়ে যাবে। যদি পুরো পাওয়ার সিস্টেমের রিলায়েবিলিটি ডিক্রিজ হয়ে যায়, তখন আমাদের মার্কেটে ইন্ট্রোডিউস করতে হচ্ছে প্রোটেকশনকে। তাহলে ফল্ট হলো, ফল্টের জন্য কারেন্ট ফ্লো বাড়ছে, কারেন্ট ফ্লো বাড়লেই ইকুইপমেন্ট ড্যামেজ হয়ে যাবে, তাই না? ইকুইপমেন্ট ড্যামেজ হবে হাই কারেন্ট রেটিংয়ে। তো একটা সবারই তো একটা নির্দিষ্ট কারেন্ট রেটিংয়ে বানানো হয়, তার থেকে বেশি কারেন্ট রেটিং হলে পুড়ে যাবে, তো ড্যামেজ হতে পারে। তাহলে তার জন্য কি হতে পারে? ওভারঅল পাওয়ার সিস্টেমটা রিলায়েবিলিটি ডিক্রিজ করে যাবে, পুরো সিস্টেমের রিলায়েবিলিটি ডিক্রিজ করবে। এবার তার জন্য আমরা মার্কেটে ইন্ট্রোডিউস করলাম প্রোটেকশনকে। এই প্রোটেকশনটাই হচ্ছে সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। এবার এই প্রোটেকশন করার জন্য আমাদের মেনলি কি দরকার? সুইচ গিয়ার। তাহলে এই প্রোটেকশনের জন্যই আমাদের এই সাবজেক্টটা এসছে, সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন। এবং এই প্রোটেকশনের জন্য আমরা কি ইউজ করছি? সুইচ গিয়ার। সুইচ গিয়ার। তাহলে এই সুইচ গিয়ারটা কি জিনিস? হোয়াট ইজ সুইচ গিয়ার? দেখো, switch gear have same
sorry, switchgear have some following features. Some following features. কি কি ফিচার্স থাকা দরকার একটা সুইচ গিয়ারে বলো? ফার্স্ট হচ্ছে সার্টেন, দেখো এগুলো উপস্থিত বুদ্ধি, খুব বেশি কিছু দরকার নেই, খুব সোজা সাবজেক্ট কিন্তু, হ্যাঁ। সার্টেন ডিসক্রিমিনেশন। সো হোয়াট ইজ ডিসক্রিমিনেশন, কেউ বুঝিয়ে বলো আমাকে। ডিসক্রিমিনেশন কি জিনিস? মানে আলাদা করে সবার থেকে আলাদা করে দেখা ওটাই। হ্যাঁ, সার্টেন ডিসক্রিমিনেশন মানে যে আলাদা করতে পারে, তার মানে ধরো সাপোজ কোথাও ফল্ট হয়েছে, অ্যাকচুয়াল ফল্ট, আর কোথাও জাস্ট ধরো কিছু পরিমাণ, জাস্ট একটা সাইকেলের জন্য কিছু পরিমাণ ভোল্টেজ বেড়েছে, অ্যাকচুয়াল একটা ফল্ট হয়েছে অনেক বেশি, আর কোথাও কিছু পরিমাণ জাস্ট একটা সাইকেলের জন্য বা একটা হাফ সাইকেলের জন্য সামথিং ভোল্টেজ আপ হয়েছে, সামথিং ভোল্টেজ আপ হয়েছে, ঠিক আছে? তাহলে এই দুটোর মধ্যে ও যাতে তফাৎ খুঁজে বের করতে পারে, মানে এইরকম একটা ডিভাইস তোমাকে বানাতে হবে যে বুঝতে পারে যে কোন লেভেলটা ও টলারেন্স করতে পারবে, বা কোনটা অ্যাকচুয়াল ফল্ট আর কোনটা কোনটা জাস্ট ভোল্টেজ রাইস। এই জিনিসটা যে মানে ইয়ে করতে পারবে, ডিস্টিংগুইশ করতে পারবে, সেটাই আমরা বলছি সার্টেন ডিসক্রিমিনেশন। কারণ এটা তো অনেক শর্ট টাইমের জন্য হয়, অনেক অল্প টাইমের জন্য হয়। তাহলে সুইচ গিয়ারটা কেমন হওয়া উচিত? সার্টেন ডিসক্রিমিনেশন থাকা দরকার, যাতে সে ফল্ট আর ভোল্টেজ আপ বা ভোল্টেজ রাইজ এই জিনিসটার মধ্যে তফাৎটা বুঝতে পারে। ওকে, সেকেন্ড হচ্ছে কুইক অপারেশন। খুব তাড়াতাড়ি যাতে ও রেসপন্স করে। ওকে, তারপরে আর কি হতে পারে? কুইক অপারেশন বলতে কত টাইমের মধ্যে রেসপন্স করবে? 1 থেকে 2 সাইকেলের মধ্যে যাতে ও রেসপন্স করে, 1 to 2 সাইকেল লিখে রাখবে, ঠিক আছে? 2 সাইকেলের মানে এরকম ব্যাপার নেই যে অনেকক্ষণ ধরে তোমার ফল্ট হয়েছে তারপরও গিয়ে রেসপন্স করলো, যাতে রেসপন্সটা খুব তাড়াতাড়ি হয়। প্রোভাইড, সুইচ গিয়ার এমন হওয়া উচিত, প্রোভাইড ম্যানুয়াল অ্যান্ড অটোমেশন কন্ট্রোল। প্রোভাইড ম্যানুয়াল অ্যান্ড অটোমেশন কন্ট্রোল। তার মানে সুইচ গিয়ারকে ম্যানুয়ালও কন্ট্রোল করা যাবে, আবার অটোমেটিকও কন্ট্রোল করা যাবে। বুঝতে পারছো তো? আর কি? রিলায়েবিলিটি। যাতে একটা নর্মাল ওয়ার্কারও এটা খুব ইজিলি ইউজ করতে পারে, খুব বেশি কমপ্লিকেটেড না হয় জিনিসটা। তো এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকা দরকার একটা সুইচ গিয়ারে। ওকে, এবার দেখবো আমরা পাওয়ার সিস্টেম প্রোটেকশন। দেখো এটা থিওরিটিক্যাল সাবজেক্ট, আগেই বলছি, তো একটু জাস্ট ধৈর্য ধরে দেখবে জিনিসগুলো, ঠিক আছে? এই প্রোটেকশানে, পাওয়ার সিস্টেম প্রোটেকশানে মেনলি কি দরকার হয়?
দুটো জিনিস দরকার হয়। ওয়ান ইজ কল্ড সার্কিট ব্রেকার। তাহলে পাওয়ার সিস্টেম মানে প্রোটেকশানে লিখে নাও, টু ইম্পর্টেন্ট ডিভাইস আর রিকোয়ার্ড। টু ইম্পর্টেন্ট রিকোয়ার্ড কি কি? একটা হচ্ছে সিবি সার্কিট ব্রেকার, আর একটা হচ্ছে কি রিলে। সার্কিট ব্রেকার আর রিলে। তো রিলে তো অনেকজন নাম শুনেছো বা রিলে দেখেওছো। আমরা এখানে একদম ইন ডিটেলস কত ধরনের রিলে হয়, কি হয়, সব আস্তে আস্তে পড়বো। সার্কিট ব্রেকার কেমন হয়, সে মানে কি করে কাজ করে, সার্কিট ব্রেকার কত টাইপের হয়, সব কিছু আছে, ঠিক আছে, চিন্তা নেই। সার্কিট ব্রেকার আর রিলে। এবার এই যে সার্কিট ব্রেকার আর রিলে, এটাকে যদি আমি একটা বক্সে লিখি তাহলে এর সম্বন্ধে দু চারটে কথা আমরা লিখবো আগে। সার্কিট ব্রেকার, রিলে। আমাকে কেউ বলো রিলে কি করে আর সার্কিট ব্রেকার কি করে, অনেকে জানো ওগুলো, বলো। বলো। স্যার সার্কিট ব্রেকার তো ফল্ট অকার হলে সিস্টেমকে ডিসকানেক্ট করে, আর হ্যাঁ, রিলে তো স্যার সুইচিং এর কাজ করে অ্যাকচুয়ালি। সুইচিং বলতে কি সুইচিং? মানে ওভার ভোল্টেজ অন ফ্লো করে। করলে ট্রিপ করে, সার্কিটটা ডিসকানেক্ট করে। না, রিলে ওয়ান টাইপ অফ সেন্সার। ওকে, ও জাস্ট সেন্স করে। আর ও কি করে, সেন্স করে সার্কিট ব্রেকারকে সেটা বলে দেয় যে ভাই ফল্ট অকার হয়েছে, এবার সার্কিট ব্রেকার নিজেকে ট্রিপ করে। তো রিলেকে আমরা এটাও বলতে পারি অ্যাক্ট অ্যাজ এ ব্রেন অফ এ সার্কিট ব্রেকার। সার্কিট ব্রেকারের এটা একটা ব্রেন, ঠিক আছে। মানে স্যার ফার্স্টে হ্যাঁ বলো 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 প্রবীণ, বলো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি মানে ফার্স্টে তাহলে রিলেতে হচ্ছে, তারপর রিলে থেকেও সার্কিট ব্রেকার যাচ্ছে, তাই তো একদম স্যার? প্রথমে কি হচ্ছে দেখো, ট্রান্সমিশন লাইনে আমরা সিটিপিটি লাগিয়ে রাখি, মানে কারেন্ট ট্রান্সফর্মার, পোটেনশিয়াল ট্রান্সফর্মার, যেটা কারেন্ট রেটিং আর পোটেনশিয়াল রেটিংটাকে মেজার করছে অল টাইম। এবার যখনই যখনই এখানে কারেন্ট রেটিং আর এই যে এই মেজারমেন্টটা, এটা দেখাশুনো কে করছে? রিলে করছে। কি বললাম বুঝলে? রিলে পাহারা দিচ্ছে যে কারেন্ট রেটিংটা কি আছে, পোটেনশিয়াল রেটিং কি আছে। যখনই রিলে দেখলো যে এখানে কারেন্ট রেটিং বা পোটেনশিয়াল রেটিং এর মধ্যে কোনো একটা ডিফারেন্ট এসছে বা কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, দেখো এরা কি করে, এরা শুধু মেজার করে, কিন্তু মেনলি রিলে কি করে, সেন্স করে জিনিসটাকে। ও সেন্সারের মতো কাজ করে, সেন্স করে যে আমার দরকার কতটা আর এখন হয়েছে কতটা। এই ডিস্টিংগুইশ বা এই যে পার্থক্যটা ক্রিয়েট করে রিলে, আর সেই পার্থক্য রেজাল্টটা ও কাকে প্রোভাইড করে? সার্কিট ব্রেকারকে। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ, তাহলে মেন কাজ কিন্তু রিলেই করছে। তাহলে এখানে লিখে রাখো ফল্ট সেন্স করে রিলে, ফল্ট সেন্স করে রিলে। আর সার্কিট ব্রেকার কি করে? সিস্টেমকে ট্রিপ করে দেয়। ট্রিপ করে দেওয়া মানে কিছুই না, সিস্টেমটাকে ওপেন করে দেওয়া, মানে এই সার্কিটের সাথে ওই সার্কিটকে ডিসকানেক্টেড করে দেওয়া, এটাকেই ট্রিপ করা বলে। তাহলে অ্যাক্ট অ্যাজ এ ব্রেন ফর সার্কিট ব্রেকার। তাহলে রিলে কি করে? সার্কিট ব্রেকারের ব্রেন হিসাবে কাজ করে। বলো এইটুক পর্যন্ত সবাই বুঝেছো তো কি হচ্ছে? হুম। ইয়েস স্যার। তাহলে সার্কিট ব্রেকার কি করে? অন অফ করে সুইচটাকে, আবার প্রোটেক্ট দ্য সিস্টেম ডিউরিং অ্যাবনর্মাল কন্ডিশন। প্রোটেক্ট দ্য সিস্টেম ডিউরিং অ্যাবনর্মাল কন্ডিশন। তাহলে
আলটিমেট ব্যাপারটা একই, ওই কথাটাই ঘুরিয়ে ফিরিয়ে বলেছে যে প্রোটেক্ট দ্য সিস্টেম ডিউরিং অ্যাবনর্মাল কন্ডিশন বলতে কি বোঝাচ্ছে, যে যখন কোনো একটা প্রবলেম অ্যারাইজ হয় তখন সে সিস্টেমটাকে প্রোটেক্ট করে, ব্যাপার ওটাই। ওকে, চলো নেক্সট পেজ। স্যার একটু আগের পেজে অ্যাকশন নিয়ে হ্যাঁ হ্যাঁ, এবার আমরা দেখব ফিউজ, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফিউজ। দেখো ফিউজ অ্যাকচুয়ালি কি জিনিস বলছি আমি। ইয়েস স্যার হয়েছে। হ্যাঁ, ফিউজ, ফিউজ কিছুই না, স্মল পিস অফ ওয়্যার। বাড়িতে আমরা অনেকেই ফিউজ পাল্টেছি, রাইট? Yes, sir. হ্যাঁ, তার মানে দেখবে কাট আউট বলে যেটাকে আমরা বলি, এরকম থাকে। এই পুরোটা কিসের তৈরি হয়? পোর্সিলিনের তৈরি হয়, তাই না? বা যেটাকে আমরা বলি মাটির বলি তো আর কি, ওটা অ্যাকচুয়ালি পোর্সিলিন। Yes, sir. হ্যাঁ, এটা কিসের তৈরি হয় দেখবে সবাই বাড়িতেই মিটার বক্সের নিচে লাগানো আছে। এবার এখান থেকে একটা খুব পাতলা ওয়্যার এখানে কানেক্টেড থাকে, এইটাই হচ্ছে ফিউজ। স্যার পাতলা ওয়্যার কেন দেওয়া হয়? হ্যাঁ সব বলছি, কেন একদম সরু একটা ওয়্যার দেওয়া হয়, কেন দেওয়া হয় বলছি। বা এটা লেন্থটা এত বেশি কেন হলো, আরো ছোটও তো হতে আচ্ছা, পারতো বা আরো বড় হতে পারতো। ওর বলো। সার্কামফারেন্স এর উপর কি ওর ওই রেজিস্টিভিটিটা ডিপেন্ড করে? হ্যাঁ অবশ্যই, আমরা কি পড়েছি, কারেন্ট ফ্লোটা ডিপেন্ড করে কিসের উপর? কারেন্ট ফ্লো ডিপেন্ড করে দ্য এরিয়া অফ দ্য ক্রস সেকশন এরিয়া অফ দ্য কন্ডাক্টর, রাইট? হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আসছি আমি, ওগুলো তো আসছি। তো সুইচ কেন পাতলা হয় বা সরু হয়, সুইচের লেন্থটা আমরা কেন এতটা বেশি কেন রাখি, ছোটও তো রাখতে পারতাম, এত বড় কেন করছি, সব কিছুতেই আসছে। তাহলে স্মল পিস অফ ওয়্যার, তাহলে যদি হোয়াট ইজ ফিউজ, ফিউজ নাথিং বাট এ স্মল পিস অফ, একটা ওয়্যারের একটা স্মল পিস। ওকে, তাহলে এটা কিভাবে কানেক্টেড থাকে? কানেক্টেড ইন সিরিজ উইথ সাপ্লাই অথবা ফেস। কানেক্টেড ইন সিরিজ উইথ সাপ্লাই অথবা ফেসের সঙ্গে। ফেসের সঙ্গে এটা কেমন ভাবে কানেক্টেড থাকে? সিরিজে কানেক্টেড থাকে। ফিউজ কানেক্টেড offer the energy meter। তাহলে কি বললাম? ফিউজ connected over the energy meter। ঠিক আছে, এবার দেখো ডিসি সিস্টেম আর এসি সিস্টেমের ক্ষেত্রে কটা ফিউজ লাগে? ডিসি সিস্টেম আর এসি সিস্টেমের ক্ষেত্রে কটা ফিউজ আমাদের দরকার হয়? এসি যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে একটা ফিউজ, যদি থ্রি ফেজ হয় তাহলে তিনটে ফিউজ। বাট এখানে একটা প্রবলেম, যদি ডিসি হয়, যদি ডিসি হয় তাহলে ডিসি সাপ্লাই, ডিসিতে তো ফেসের কোনো ব্যাপার নেই, সিঙ্গেল ফেস আর ডবল ফেস বা থ্রি ফেস, তাই না? ডিসিতে কি হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ টার্মিনাল। তো এখানে দুটো ফিউজ লাগে, ডিসিতে ফিউজ দুটো দরকার হয়। কেউ বলতে পারবে কেন?
বলো, চেষ্টা করো। বলো, চেষ্টা করো না। ডিসিতে কেন, এখানে সিঙ্গেল ফেজ মানে ধরো সিঙ্গেল ফেজের সাথে যদি তুলনা করো, এখানেও দুটো তার থাকে, এখানেও দুটো তার থাকে, তাহলে স্যার কেন দুটো ফিউজ এখানে লাগছে? বলতে পারবে? বলো। কারণ স্যার ওটা তো মানে মানে এসিতে তো স্যার নিউট্রাল থাকে, ওই জন্য ওখানে লাগে না। আর এটা তো পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল, ওর জন্য। পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল ওই জন্য। হ্যাঁ, দেখো ও কিন্তু খুব সুন্দর বলেছে কথাটা, এটা একটা দামি কথা। ঠিক আছে, ও একটু হয়তো একটা জায়গায় একটু বলতে ভুলে গেছে, বাট দারুণ বলেছে ও। থ্যাংক ইউ। দেখো ফিউজ কি হয় এখানে, এসিতে কি হয়, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, না সরি, ডিসিতে, ডিসিতে একটা কি হয়, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। কিন্তু এসিতে কি হয়, একটা ফেজ আর একটা নিউট্রাল। তাহলে ফেজ দিয়ে কারেন্ট যাচ্ছে, নিউট্রাল দিয়ে ব্যাক করছে, ব্যাস। ঠিক আছে, তো নিউট্রালে কি হয় না, নিউট্রালে হাত দিলে তোমাদের শক করে, মানে ভোল্টেজ থাকে না। কিন্তু ইয়েস স্যার। হ্যাঁ, কিন্তু ডিসিতে কি হয়, পজিটিভ নেগেটিভ মানে কিছুই না, এটা হচ্ছে হায়ার ভোল্টেজ বা হায়ার পোটেনশিয়াল, আর এটা হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। তার মানে কি হচ্ছে, হায়ার পোটেনশিয়াল লোয়ার, এখানে কি বলেছে যে জিরো পোটেনশিয়াল? বলো। হ্যাঁ স্যার। পোটেনশিয়াল থাকে। হ্যাঁ, তার জন্য আমাদের দুটোকেই ট্রিপ করাতে হবে, মানে দুটোকেই ডিসকানেক্টেড করতে হবে। এখানে পোটেনশিয়াল কিন্তু থাকে। কথাটা বোঝা গেল তো অনু? মেনলি কেন আমরা হ্যাঁ স্যার। দুটো ইয়ে লাগাচ্ছি, হ্যাঁ এটাই হচ্ছে মেন কারণ, আর কোনো কারণ নেই। চলো, ইয়েস স্যার। তো বাড়িতে যদি যখন এই মিস্ত্রিগুলো আসবে, ওদেরকে একবার বলবে তো যে হোয়াট ইজ ফেস অ্যান্ড হোয়াট ইজ পজিটিভ, বা হোয়াট ইজ নিউট্রাল, এটা বলবো, হোয়াট ইজ নিউট্রাল অ্যান্ড হোয়াট ইজ নেগেটিভ, ডিফারেন্টটা কি। তো ডিফারেন্সটা হচ্ছে এটা, যে নিউট্রালে অ্যাকচুয়ালি কোনো পোটেনশিয়াল থাকেই না, জাস্ট কারেন্টটা, ইলেকট্রনটাকে আমি নিয়ে যাই, ও জাস্ট ওই পাত দিয়ে ব্যাক করে। আর নেগেটিভ কি হয়, একটা লোয়ার পোটেনশিয়াল পাথ, এটা হায়ার পোটেনশিয়াল। তার মানে ব্যাটারি কখন তার নিজস্ব এনার্জিকে রিলিজ করে, আমি তোমাদের এই কথাগুলো বলেছিলাম কিন্তু, দেখো একটু বলে নিই। আমি পড়াতে পড়াতে মাঝে মধ্যে একটু অন্য টপিকে চলে যাই, তোমাদেরই ভালো এগুলো, বুঝতে পারলে? দেখো, এটা হচ্ছে একটা ব্যাটারি, তো এই ব্যাটারি, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে এ ইএমএফ আর পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে তফাৎ কি বলো? বলেছি কিন্তু, আরেকবার বলো। What is the difference between EMF and potential difference? Tell me. স্যার ইএমএফ হচ্ছে মানে উইদাউট লসে যে ইয়েটা পাচ্ছি আমরা, মানে যেটা ব্যাটারির মধ্যে রয়েছে, মানে হুম, টার্মিনাল ভোল্টেজ আর কি। ওকে। আর আর potential difference মানে? পোটেনশিয়াল ডিফারেন্স মানে স্যার যেটা দিয়ে মানে ক্যারি হচ্ছে, ওইটার মধ্যে যে লসেসটা হচ্ছে সেইটা বাদ দিয়ে যে ভোল্টেজ ডিফারেন্সটা। হুম, বলতে পারো। কিন্তু এটাকে যদি আমি স্ট্যান্ডার্ড ভাবে ডিফাইন করি, কি বলবো দেখো, ইএমএফ হচ্ছে স্টোর এনার্জি, স্টোর এনার্জি। তাহলে ইএমএফ কি? স্টোর এনার্জি। যে এনার্জিটা স্টোর আছে, তার মানে ভালো করে বোঝো, এই ব্যাটারিটার সাথে যতক্ষণ আমি কোনো লোড কানেক্ট করিনি, তাহলে এখানে পুরো এনার্জিটাই কি আছে, স্টোর আছে, রাইট? এই এনার্জিটাকে রিলিজ করেছে কোথাও? করেনি। তার মানে কি, কি পজিটিভ আর কি নেগেটিভ টার্মিনাল, পুরোটাতেই এনার্জিটা কি আছে, ইকুয়াল আছে। ঠিক বলেছি তো? যতক্ষণ আমি লোড কানেক্ট করিনি,
ততক্ষণ এইটুকু জায়গার মধ্যে ব্যাটারির মধ্যে পুরো এনার্জিটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা আছে। বাট যখনই তুমি এখানে একটা লোড লাগিয়ে দিলে তখনই কি হবে, এখান থেকে কারেন্ট ফ্লো করতে শুরু করবে, তখনই এটা হায়ার পোটেনশিয়াল আর এটা লোয়ার পোটেনশিয়াল ক্রিয়েট হবে। তাহলে যখনই পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়, যখনই পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয় তখনই কিন্তু কারেন্ট ফ্লো করে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কি, যখনই আমরা লোড লাগাচ্ছি তখনই কিন্তু পোটেনশিয়ালের ডিফারেন্সটা ক্রিয়েট হয়। তার মানে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে ভোল্টেজের যখনই ড্রপ হয়, তার মানে এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট, এই এ পয়েন্ট আর বি পয়েন্টের ভোল্টেজ কোনোদিনও সমান হতে পারে না, কাজে মাঝে গিয়ে আছে রেজিস্ট্যান্স, এখানে কিছু পরিমাণ ড্রপ হবে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে। তাহলে এই জন্যই তো এটা পজিটিভ আর নেগেটিভ। তার মানে লোড লাগানোর আগের মুহূর্তে সেটাকে আমরা স্টোর এনার্জিটাকে বলছি ইএমএফ, আর লোড লাগানোর পরে যখনই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে দ্যাট ইজ কল্ড পিডি বা পোটেনশিয়াল ডিফারেন্স। বোঝা গেছে? বলো, বুঝলে? ইয়েস স্যার। তাহলে ইন্টারভিউতে যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইএমএফ অ্যান্ড পোটেনশিয়াল ডিফারেন্স, বলতে পারবে তো? ইয়েস স্যার। হ্যাঁ, ওকে, চলো নেক্সট। During fault, কি হচ্ছে, আই বাড়ছে, আই বাড়ার জন্য হিট কি হচ্ছে, রাইজ করছে। আমরা কি জানি, আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। হিটের ফর্মুলা কি গো, তাই না? বা টেম্পারেচার, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কার সঙ্গে, আই স্কোয়ার ইন্টু আর, লসেসের সঙ্গে। আবার এটা কি, টেম্পারেচার বাড়ছে। তাহলে যখনই টেম্পারেচার বাড়বে তাহলে ম্যাটেরিয়ালটা কি হবে, মেল্ট হয়ে যাবে। ম্যাটেরিয়াল উইল মেল্ট, গলে যাবে। সার্কিট কি হয়ে যাবে তখন, সার্কিট উইল বিকাম ওপেন সার্কিট। তাহলে ডিউরিং ফল্টের টাইমে কারেন্ট ফ্লো যদি বেড়ে যায় তাহলে আই স্কোয়ার ইন্টু আর লস বেড়ে যাচ্ছে, টেম্পারেচার বাড়লে কি হবে, মেল্ট হয়ে যাবে ম্যাটেরিয়ালটা, আর তখনই কি হবে, সার্কিট বিকাম ওপেন সার্কিটে পরিণত হবে। ঠিক আছে, এবার এই পুরো জিনিসটাকে যাতে না হয়, এই জিনিসটাতে না হয় তখনই আমরা কোথায় কি লাগাচ্ছি, ফিউজ লাগাচ্ছি। এখানে ফিউজ লাগাচ্ছি। এবার ফিউজের যে কন্ডাক্টরটা আছে ওটা নর্মালি কেন থিনার হয়, একদম থিন কেন হয়, কেউ বলতে পারবে? স্যার যখন ওই বেশি ভোল্টেজটা উৎপন্ন হয় তখন তাড়াতাড়ি যেন ডিসকানেক্ট হয়। হ্যাঁ, তাহলে দেখো মুস্তাফিজুর, দেখো তুমি ধরো একটা থিকার কন্ডাক্টর নিয়েছো, একটু মোটা, এর ধরো কারেন্ট রেটিং হচ্ছে 20 অ্যাম্পিয়ার, মানে ম্যাক্সিমাম এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে 20 অ্যাম্পিয়ার, তার বেশি হলে এই কন্ডাক্টরটা পুড়ে যাবে, মানে সেই যে আমাদের নর্মালি বাড়িতে যে তারগুলো দেখছি সেটা পুড়ে যাবে। এবার সবসময় মনে রাখবে যে রেটিংয়ের কন্ডাক্টর হয় তার হাফ রেটিংয়ে কারেন্ট ফ্লো করানো হয়। তার মানে এটার মধ্যে দিয়ে আমি ম্যাক্সিমাম কত কারেন্ট ফ্লো করাবো, অল টাইম 10 অ্যাম্পিয়ার।
সবসময় যে রেটিং এর কন্ডাক্টর হয় তার হাফ রেটিং এর কারেন্ট তার মধ্যে দিয়ে ফ্লো করানো হয় নর্মালি। এইটুক বুঝলে? এইবার হ্যাঁ, এইবার আমি কি করলাম, এখানে একটা পাতলা সরু তার থিনার কন্ডাক্টর লাগালাম, যেটাকে বলছি আমরা ফিউজ। যেটা কি করে, এর কারেন্ট রেটিং হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এর কারেন্ট রেটিং মানে এর ম্যাক্সিমাম কারেন্ট রেটিং, এটা হচ্ছে ম্যাক্স। এর ম্যাক্সিমাম কত? 20। আর এর ম্যাক্সিমাম হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তাহলে যখনই এটার মধ্যে দিয়ে 10.1 হবে, তখনই কি হবে, এই এই মাঝের ব্ল্যাক কালারের কন্ডাক্টরটা কি হয়ে যাবে? মেল্ট হয়ে যাবে, গলে যাবে বা হ্যাঁ পুড়ে স্যার। যাবে। তাহলে এই কন্ডাক্টরটা কি পুড়বে? বা এই কন্ডাক্টরটা? না তাহলে এখানে তোমার কি লাগানো আছে? লোড কানেক্টেড আছে, লোড। তাহলে লোডটা কি ড্যামেজ হবে? তাহলে বোঝা গেল কি হচ্ছে ফিউজ, কেন আমরা এটাকে থিনার করছি, কেন পাতলা করছি। Yes, sir. হুম, ওকে, চলো। তাহলে ফিউজ সম্বন্ধে আগে দুটো লাইন লিখে নিই, তারপর আমরা কন্ডাক্টরটা সম্বন্ধে লিখব। বলছে সিম্পলেস্ট অ্যান্ড চিপেস্ট ফ্রম দ্য প্রোটেকশন। তাহলে এই যে ফিউজ, এটা হচ্ছে খুব অল্প পয়সার একটা অ্যারেঞ্জমেন্ট, আর কিছুই না। ঠিক আছে, সিম্পলেস্ট অ্যান্ড চিপেস্ট ফর্ম অফ প্রোটেকশন। simplest and cheapest form of protection। আর কি এটা কি করা হয়? ইউজ ইন লো ভোল্টেজ ইকুইপমেন্ট, ইউজ ইন লো ভোল্টেজ ইকুইপমেন্ট against overload and short circuit condition, against overload and short circuit condition। ওকে, তাহলে ইউজ ইন লো ভোল্টেজ ইকুইপমেন্ট এগেইনস্ট ওভারলোড অ্যান্ড শর্ট সার্কিট কন্ডিশন। কিসের জন্য, কার এগেনস্টে ইউজ করা হয়? ওভারলোড অথবা শর্ট সার্কিট কন্ডিশনের জন্য। চলো, এবার ফিউজ ওয়্যার ডিজাইনটা আমরা দেখব। স্যার একটু আগেরটা যাবেন স্যার, একটু বাকি হ্যাঁ, ছিল। প্রিভিয়াস, নেক্সট, যা প্রিভিয়াস, প্রিভিয়াস। ফিউজ ওয়্যার ডিজাইন কি করে করি আমরা সেটা দেখব, ঠিক আছে? ইয়েস স্যার, হয়ে গেছে। যারা নতুন আছো, আমি কিন্তু বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কি না। প্রীতম রয়, বাকি তো সব আগেরই স্টুডেন্ট। নতুন স্টুডেন্টগুলো কোথায় গো সবাই? চলো, ফিউজ ওয়্যার ডিজাইন। প্রথমে আমাদের কি নিতে হবে? ম্যাটেরিয়ালটা নিতে হবে। কেমন ম্যাটেরিয়াল নিব? তাহলে এই যে ফিউজ ওয়্যারটা যে আছে, তার ম্যাটেরিয়ালটা কেমন হওয়া দরকার? তোমাদের কি মনে হচ্ছে কেমন হওয়া দরকার মানে ম্যাটেরিয়াল? স্যার, যেটা স্যার খুব তাড়াতাড়ি গলবে না আর কি, এই মানে খুব তাড়াতাড়ি গলে যাবে আর কি, হ্যাঁ, মানে ইনস্ট্যান্ট হয়ে যাবে। হাই কন্ডাক্টিভিটি থাকা দরকার, মানে রেজিস্ট্যান্স, মানে ওখানে যাতে ড্রপ খুব কম হয়, তাই না?
আমি তো ওটাকে এক্সট্রা করে লাগাচ্ছি। হাই কন্ডাক্টিভিটি, যেটা আমি বলতে চাইছি দেখো বুঝে যাবে এখন, বা হাই কন্ডাক্টিভ। দেখো আমি যে ফিউজ ওয়্যারটা এখানে লাগালাম, এখানে যদি অনেক বেশি পাওয়ার লস হয় তাহলে আর লাভ কি, তাই না? তার মানে ভালো ম্যাটেরিয়াল লাগাতে হবে যার মধ্যে দিয়ে কারেন্ট খুব ইজিলি ফ্লো করে যেতে পারে, যাতে এখানে লসেসটা খুব বেশি না হয়। বুঝতে পেরেছো তো? আমি এমন একটা কন্ডাক্টর লাগালাম এখানে লস হয়ে যাচ্ছে অনেক, তাহলে তো মুশকিল, তাই না? প্রত্যেকটা তারের তো একটা নিজস্ব রেজিস্ট্যান্স থাকে, তাহলে এইখানে যদি আই স্কোয়ার আরটার লস বেশি হয়ে যায় তাহলে মুশকিল তো। তার জন্য এমন একটা কন্ডাক্টর তোমাকে লাগাতে হবে যার, তার কারণ এর ক্রস সেকশন এরিয়া এমনিতেই কম, তাহলে এখানে লসের চান্সেসটা অনেক বেশি, আরটা অনেক বেশি হবে না। আর কি জানি আমরা, আর ইকুয়াল টু রো এল বাই এ, তাহলে এর ক্রস সেকশন এরিয়া অন্যান্যদের থেকে কম থাকে। এবার আমি এমন একটা ম্যাটেরিয়াল নিলাম যার যেটা খুব বেশি কন্ডাক্টিভ নয়, আবার ক্রস সেকশন এরিয়াও কম, তাহলে ক্রস সেকশন এরিয়া কমলে রেজিস্ট্যান্স কী হয়ে যাবে, বেড়ে যাবে, তাহলে প্রবলেম হবে। তাহলে ক্রস সেকশন এরিয়া তোমাকে, তুমি কম নিচ্ছ ঠিক আছে, থিনার ওয়্যার নিচ্ছ ঠিক আছে, বাট ভালো কন্ডাক্টর নাও যার কন্ডাক্টিভিটি বেশি। সো আমাকে বলো যে কপার কন্ডাক্টর আর অ্যালুমিনিয়ামের মধ্যে কোনটা, কার কন্ডাক্টিভিটি বেশি? কপার স্যার। কপারের। কত পার্সেন্ট বা কিছু জানো, কোনো ডেটা? বলেছিলাম আমি এগুলো। 1.26 টাইম। 1.26 টাইম, হ্যাঁ বলতে পারো। টাইম না অ্যাম্পিয়ার কি একটা ছিল। না অ্যাকচুয়ালি 1.26 টাইম ঠিক ঠিক নয়। ব্যাপারটা হচ্ছে যে যদি একটা কপার কন্ডাক্টর 100% কারেন্ট ফ্লো করাতে পারে, তাহলে অ্যালুমিনিয়াম এর তুলনায়, মানে এর যা কনফিগারেশন আছে সেম কনফিগারেশন আমি এঁকে দিয়েছি, এটা কপার আর এটা অ্যালুমিনিয়াম, তাহলে এ কি পারবে, এ যদি 100% হয় তাহলে এ তার 60%, বুঝেছো? তার মানে এর কন্ডাক্টিভিটি যদি 100% হয়, এটা 60%। কতটা কম বুঝতে পারছো? অনেক কম কন্ডাক্টিভিটি। তার কারণ কি জানো, অ্যালুমিনিয়াম কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি কম কেন জানো? তার ভেতরে অ্যাটমিক স্ট্রাকচার অনেক হালকা হয় এবং ইলেকট্রনগুলো অনেক দূরে দূরে থাকে। এই এর যে ভেতরে যে অ্যাটমিক স্ট্রাকচারটা আছে, এই কপারের, ধরো তুমি একটা, এটা 1 মিটার লেন্থের একটা কপার কন্ডাক্টর নিয়েছো, 1 মিটার লেন্থের একটা অ্যালুমিনিয়াম কন্ডাক্টর নিয়েছো, এটা অনেক বেশি ভারী আর এটা অনেক হালকা হয়। তার কারণ কি? তার কারণ ইলেকট্রনের ফ্লোটা স্যার কত না, ভালো। ফ্লো বলতে এখানে অ্যাটমের ঘনত্বটা অনেক বেশি। কি বলছে বুঝতে পারছো? অ্যাটম মানে কি, তোমার বডিটা তো অ্যাটম দিয়ে তৈরি, মানে ক্ষুদ্র 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 কণা। তাহলে এখানে অ্যাটমিক ডেন্সিটি অনেক বেশি হয় ফর কপার কন্ডাক্টর। অ্যাটমিক ডেন্সিটি যত বেশি হবে, ফ্রি ইলেকট্রন তত কি হবে, বেশি হবে। মানে এখানে ধরো 1 মিটার লেন্থের মধ্যে, আমি জাস্ট কথার কথা বলছি, 1 মিটার লেন্থের মধ্যে 1 লাখখানা কি আছে, অ্যাটম আছে। আর এখানে 1 মিটার লেন্থের মধ্যে ধরো 70,000 অ্যাটম আছে, ঠিক আছে? তাহলে কি হবে, এখানে অ্যাটমের ঘনত্বটা এত বেশি, তার জন্য ফ্রি ইলেকট্রন বেশি হবে না? প্রত্যেকটা ইলেকট্রনের, এই যে এই অ্যাটমটা যদি আমি অ্যাটমিক স্ট্রাকচার ড্র করি, তাহলে কি পাবো, ফ্রি ইলেকট্রন বাইরের কক্ষপথে থাকে। বাইরের কক্ষপথে যে ইলেকট্রন থাকে দ্যাট ইজ আ ফ্রি ইলেকট্রন। তাহলে ফ্রি ইলেকট্রন আমি কি পাবো, যত বেশি অ্যাটম তত বেশি ফ্রি ইলেকট্রন। আর ফ্রি ইলেকট্রন যত বেশি পাবে তত তার কন্ডাক্টিভিটি কি হবে, বাড়বে। তাহলে একমাত্র কারণ হচ্ছে কপারের মধ্যে দ্য ডেন্সিটি অফ এ অ্যাটম ইজ অনেক বেশি হয় ফর কম্পেয়ার টু অ্যালুমিনিয়াম। তার জন্য অ্যালুমিনিয়াম কি হয়, হালকা হয়। ভেতরে যদি কম জিনিস থাকে তাহলে হালকা তো হবেই। আর হালকা হওয়ার জন্য এবার এই এর মধ্যে, এই এত বড় লেন্থের মধ্যে 70,000 ধরো অ্যাটম আছে, তার জন্য কি হচ্ছে এর প্রবলেমটা, ইলেকট্রনগুলো অনেক দূরে দূরে আছে। তাহলে এই একটা অ্যাটম, ধরো আরেকটা অ্যাটম একটু দূরে আছে, আরেকটা অ্যাটম একটু দূরে আছে,
তাহলে এখান থেকে এই ইলেকট্রনটা এখানে যেতে সময় লাগছে বেশি, বেশি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, তার জন্য এর কন্ডাক্টিভিটি কি হচ্ছে, কমে যাচ্ছে। তো যারা বেসিক ইলেকট্রিক্যালে ক্লাস করেছো তারা জানো যে অ্যাকচুয়ালি কন্ডাক্টিভিটিটা ডিপেন্ড করে দ্য ফ্রি ইলেকট্রনের ওপর। ফ্রি ইলেকট্রন যার যত কম হবে তার মধ্যে দিয়ে কারেন্টের ফ্লো তত বেশি ভালো হবে। দ্য আউটার অফ অরবিট, হোয়াট ইজ ফ্রি ইলেকট্রন? যে ইলেকট্রন গুলো ইসের সাথে বন্ড করেনি। হ্যাঁ, না, যেটা বন্ড করেনি ঠিক নয়, বন্ড করেনি না, আউটার যেটা ওই অরবিটে ইলেকট্রনগুলো, সবচেয়ে আউটার অরবিটের যে দুটো ইলেকট্রন থাকে। হ্যাঁ, আউটার অরবিটের ইলেকট্রনগুলোকে আমরা ফ্রি ইলেকট্রন বলি বা ভ্যালেন্স ইলেকট্রন বলি। এবার ফ্রি ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যেও তফাৎ আছে। ভ্যালেন্স ইলেকট্রন মানে হচ্ছে আউটার অরবিটে ইলেকট্রন মানেই ভ্যালেন্স ইলেকট্রন, বাট ফ্রি ইলেকট্রন হচ্ছে, স্যার আউটার অরবিটে তো যত কম থাকবে তত কন্ডাক্টিভিটি ভালো। একদম গুড, একদম। তার মানে আউটার অরবিটের যদি ইলেকট্রনের সংখ্যা, এই ইলেকট্রনটা কোথাকার সংখ্যা, এটা কোথাকার, আউটার অরবিট। আউটার অরবিটে ইলেকট্রন সংখ্যা যদি 4-এর থেকে কম হয়, তাহলে 4-এর থেকে কম মানে 1, 2, 3, সেই ইলেকট্রনগুলোকে আমরা বলছি ফ্রি ইলেকট্রন। 4-এর বেশি হলে, হ্যাঁ 4টে হলে ওটাও ফ্রি ইলেকট্রনই, বাট ওটা অ্যাজ এ বিহেভ করে সেমিকন্ডাক্টর। 4-এর বেশি হলে ওগুলোকে আমরা আর ফ্রি ইলেকট্রন বলি না। 4-এর বেশি হলে আমরা ফ্রি ইলেকট্রন তখন আর বলি না, ওটাকে বলি ভ্যালেন্স ইলেকট্রন। তার মানে আউটার অরবিটে ভ্যালেন্স ইলেকট্রনের ডেফিনেশনটা হচ্ছে যে বাইরের কক্ষপথে ইলেকট্রনকেই ভ্যালেন্স ইলেকট্রন বলে। ঠিক আছে, হলো, 1টা 2টো 3টে 5টা যাই থাক না কেন, কিন্তু ফ্রি ইলেকট্রন হওয়ার জন্য 4-এর কম ইলেকট্রন আউটার অরবিটে হতে হবে, বা 4-এর সমান হলেও বলা যায়। 4-এর সমান বা 4-এর থেকে কম যদি ইলেকট্রন সংখ্যা বাইরে থাকে, তাহলে সেই ইলেকট্রনগুলোকে আমরা ফ্রি ইলেকট্রনও বলবো, আবার ভ্যালেন্স ইলেকট্রনও বলবো। ঠিক আছে, তো যাই হোক, এখানে এই পার্টগুলো নয় ডিসকাস করার জন্য। স্যার বলো। স্যার বলছি আমাদের যে বাড়িতে যে ওয়্যারগুলো ইউজ করা হয় ওগুলো তো কপারের ওয়্যার, একদম। আর পোস্টে যেই ওয়্যারগুলো ইউজ করা হয় ওইগুলো কি স্যার? অ্যালুমিনিয়াম, এসিএসআর কন্ডাক্টর। স্যার আপনি যে বললেন মানে অ্যালুমিনিয়ামের মানে কপারের থেকে অ্যালুমিনিয়ামের কন্ডাক্টিভিটি মানে কম। কারেন্ট কন্ডাক্টিভিটি কম, তাহলে পোস্টে যে অ্যালুমিনিয়াম ইউজ করা হচ্ছে কেন বলো তো? হালকা হয় তাই, আর দাম অনেক কম। Economical আবার আছে। ইকোনমিক্যাল, হ্যাঁ, এটা বলেছিলাম, ইকোনমিক্যাল। তুমি যখন ইঞ্জিনিয়ার হচ্ছ, তখন তোমার দায়িত্ব হচ্ছে সবার আগে একটা সিস্টেম ডিজাইন করতে হবে, ইকোনমিক্যাল সিস্টেম, বুঝলে প্রজ্ঞিক? ইয়েস স্যার। হ্যাঁ, ওটার দামও অনেক কম এবং সেটা অনেক ইকোনমিক্যাল। আর কি ছিল, আর একটা পয়েন্ট কেউ বলো তো দেখি, খুব সুন্দর পয়েন্ট বলেছিলাম আমি কিন্তু এগুলো। হালকা। হালকা তো বললাম আমি, আর একটা কি, হালকা হওয়ার জন্য সুবিধাটা কি, হালকা হলে বা ভারী হলে প্রবলেমটা কি হতো? ট্রান্সপোর্টে। স্যার না, মানে ওই মানে কি যেন একটা বলেছিলেন স্যাগে। মেকানিক্যাল স্ট্রেংথ স্যার। না, দেখো, হালকা হওয়ার জন্য যে মেকানিক্যাল ইকুইপমেন্ট গুলো ওখানে লাগছে, মানে তোমার এই যে টাওয়ারগুলো যত হালকা হচ্ছে, তাহলে টাওয়ারগুলো কি হচ্ছে, তুমি এর কস্টিং কমে যাচ্ছে। যদি ভারী হতো, তোমাকে এর স্ট্রাকচারটা আরো অনেক বড় করে বানাতে হতো। তার মানে মেকানিক্যাল স্ট্রাকচার বা মেকানিক্যাল স্ট্রেংথ কম হলেও কাজ হয়ে যাচ্ছে, বুঝেছো? কিন্তু স্যার তাহলে ওর মানে কন্ডাক্টিভিটি কম হলে তাহলে ও মানে আমাদের এর থেকে তো পোস্টারে তার মানে তার দেওয়ারও তো বেশি কারেন্ট ফ্লো হবে, না, তাহলে ও যদি কন্ডাক্টিভিটি কম, কিন্তু মানে কিছু কম করার হয় নেই, তাহলে বুঝতে কি পারছো? করে মানে তুমি যদি কস্টের সঙ্গে রেশিও বের করো না, যে কস্ট আর কন্ডাক্টিভিটি, তো এই কপারের কন্ডাক্টরের কস্ট এতটাই বেশি পড়ে যাচ্ছে যে এর কন্ডাক্টিভিটি একটু বেশি হলেও আমাদের সেরকম লাভ হচ্ছে না কিছু, বুঝলে? আচ্ছা স্যার। এতটাই বেশি দাম। হ্যাঁ, কপারের তুমি একটা বাটি কিনতে গেলে দেখেছো, বা একটা বোতল কিনতে গেলে কত দাম পড়ে যায়? একটা বোতলের দাম Yes, 600-1000 টাকা পড়ে যায়। হ্যাঁ, তাহলে ওই দিয়ে কন্ডাক্টর, তারপর আরেকটা জিনিস, কস্ট, ঠিক আছে, চুরি হয়ে যাবে, তার কেটে নিয়ে চলে যাবে লোকে।
হ্যাঁ, এই তারই কেটে নিচ্ছে, এই অ্যালুমিনিয়াম কন্ডাক্টর কেটে নিচ্ছে কত জায়গায়, তুমি জানো না? স্যার এসি থেকে তার কেটে নিয়ে চলে যায়। হ্যাঁ, তাহলে ভাবো। চলো, তাহলে ম্যাটেরিয়ালটা কি দরকার? হাই কন্ডাক্টিভিটি। এবার ক্রস সেকশন। ক্রস সেকশন কি হয়? এই ক্রস সেকশন মানে ফিউজের যে ওয়্যারটা, এটার ক্রস সেকশনের উপর কারেন্ট রেটিংটা ডিপেন্ড করে। তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করে? ডিপেন্ড অন কারেন্ট রেটিং। হ্যাঁ, কারেন্ট রেটিং অফ ফিউজ। কারেন্ট রেটিং, ফিউজের কারেন্ট রেটিং এর উপর এটা ডিপেন্ড করে। এখানে আমরা কি লিখতে পারি? ইট ইজ দ্য সেফ কারেন্ট ক্যারিড বাই ফিউজ। সেফ কারেন্ট ক্যারিড বাই ফিউজ। তাহলে ভালো করে বোঝো কারেন্ট রেটিং এর উপর কেন ডিপেন্ড করছে। ফিউজটা যদি, মনে রাখবে যে ক্রস সেকশন যে এরিয়াটা আছে তার সঙ্গে কারেন্টের সম্পর্ক হচ্ছে কি? ইনভার্সলি অর ডাইরেক্টলি প্রপোর্শনাল? ইনভার্সলি। ভালো করে ভেবে বলো। দেখো, আর প্রপোর্শনাল, আমরা কি জানি? এল বাই এ। এ যদি কমে রেজিস্ট্যান্স বাড়ে। আবার আমরা জানি কারেন্ট রেজিস্ট্যান্সের সঙ্গে কিভাবে প্রপোর্শনাল? ইনভার্সলি। তাহলে রেজিস্ট্যান্স যদি বাড়ে কারেন্ট কমে, তার মানে এরিয়া কমলে কারেন্ট কমবে, এরিয়া বাড়লে কারেন্ট কি হবে? বাড়বে। বুঝেছো? তাহলে ফিউজের কারেন্ট রেটিং তুমি কি চাও, বাড়াতে না কমাতে? বাড়াতে বাড়াতে। বাহ, দেখো কমাতে। আচ্ছা কমে। এটা তুমি এখান থেকে 20 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করাচ্ছ, মানে সরি, এরা দুজন আচ্ছা না, অবশ্যই হ্যাঁ কমাতে তাহলে কমাতে। এটা বুঝতে হ্যাঁ, পারলাম। তার মানে কি হচ্ছে, তুমি চাইছো এই নর্মাল কন্ডাক্টরের মধ্যে দিয়ে 20 অ্যাম্পিয়ার যাতে কারেন্ট ফ্লো করে, মানে সরি 20 অ্যাম্পিয়ারের ম্যাক্সিমাম রেটিং, কিন্তু নর্মালি ফ্লো করবে 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ার। এবার এটাকেও তো তোমাকে 10 অ্যাম্পিয়ার রেটিং এরই করতে হবে। এটাকে তার কম করে দিলে তো আবার প্রবলেমে পড়ে যাবে। মিনিমাম 50% রাখতে হয় ফিউজকে। তাহলে এর মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার, তাহলে এ যতটা মোটা হবে, এরা দুজন, একে কি অতটা মোটা করলে হবে ক্রস সেকশন? হবে না। সো তার জন্য আমরা কি করছি, যে এরিয়া ডিপেন্ড করছে দ্য কারেন্ট রেটিং এর ওপর। ওকে, তার মানে ফিউজের এরিয়া তুলনামূলকভাবে নর্মাল কন্ডাক্টরের থেকে কম হয়। হলো? চলো নেক্সট। তারপর হচ্ছে লেন্থ অফ ফিউজ ওয়্যার। লেন্থ অফ ফিউজ ওয়্যার বড় রাখবে না ছোট? বা ছোট রাখলে বা বড় রাখলে প্রবলেম বা সুবিধা কি আছে? বা এটা কিসের রেটিং এর উপর, কার রেটিং এর উপর লেন্থ অফ ফিউজ ওয়্যারটা ডিপেন্ড করে? বলো গো। স্যার স্যার লেন্থ বেশি হলে তো রেজিস্ট্যান্স বেশি হবে। লেন্থ বেশি হলে রেজিস্ট্যান্স বেশি হবে, একদম। অবশ্যই মেনে নিলাম। স্যার কারেন্ট রেটিং এর ওপর তো স্যার। কারেন্ট রেটিং এর উপর তো ডিপেন্ড করে ক্রস সেকশন এরিয়া, এই তো। কেন করে তাও বললাম আমি। স্যার লোডের উপরে ডিপেন্ড করবে। স্যার ভোল্টেজ রেটিং এ।
হ্যাঁ, ভোল্টেজ রেটিং এর ওপর। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, লেন্থ অফ এ ওয়্যার ইজ ডিপেন্ড অন দ্য ভোল্টেজ রেটিং। ইট উইল ডিসাইড দ্য ভোল্টেজ রেটিং। তাহলে লেন্থ অফ এ ওয়্যার কি ডিসাইড করবে বা ডিপেন্ড অন কিসের ওপর? ভোল্টেজ রেটিং। ভোল্টেজ রেটিং। তাহলে ভালো করে বোঝো এই জায়গাটা, হ্যাঁ? ভোল্টেজ রেটিং এর ওপর কেন ডিপেন্ড করছে? ভোল্টেজ রেটিং এর ওপর কেন ডিপেন্ড করছে ভালো করে দেখো। তুমি ওই যে আমি প্রথমে যে একটা ছবি আঁকলাম, ফিউজের একটা ছবি আঁকলাম, দেখো এইভাবে থাকে ফিউজ। আমি এই ছবিটাতে কি দেখালাম দেখো, এটা খুব পাতলা হয় এবং এই ডিস্টেন্সটাও আমি কিন্তু ভালোই নিয়েছি, যদি কম নিতাম তার মানে এখান থেকে হাই ভোল্টেজ আসছে, এখান থেকে যখন হাই কারেন্ট মানে কি হাই ভোল্টেজ হয়েছে জন্যই তো হাই কারেন্ট ফ্লো করছে, তাই না? তাহলে ইয়েস স্যার। হ্যাঁ, এখান থেকে যখন হাই ভোল্টেজ, এবার এখানে এই দুটো পয়েন্টে এটা ধরো হাই কারেন্টের জন্য এটা ছিঁড়ে গেছে, হাই ভোল্টেজ ক্রিয়েট হয়েছে তার জন্য হাই কারেন্ট ফ্লো করছে, ডিউ টু দ্য হাই কারেন্ট এটা কি হয়ে গেছে, ফিউজটা ব্রেক হয়ে গেছে, হলো। এবার ব্রেক হওয়ার পরে এখানে তো কিছু টাইমের জন্য ওপেন ওপেন সার্কিট ভোল্টেজ এক্সিস্ট করে না, ম্যাক্সিমাম ভোল্টেজ বলি যেটাকে, বলো। ইয়েস স্যার। ওপেন সার্কিট ভোল্টেজ যেটা, সেটা তো এক্সিস্ট করবে। এবার এই ওপেন সার্কিট ভোল্টেজটা যদি ডাইলেকট্রিক স্ট্রেংথ এর থেকে বেশি হয়ে যায়, ডাইলেকট্রিক স্ট্রেংথ মানে কি, দেখো এইটা যখন নেই তার মানে এই তারটা যখন খুলে দিয়েছো, মানে এই তারটা যখন গলে গেল, হাই কারেন্টের জন্য এটা গলে গেল, এবার এখানে মাঝে এয়ার আছে, কিন্তু এয়ারের মধ্যে দিয়েও ইলেকট্রিসিটি ফ্লো করতে পারে যদি অনেক বেশি ভোল্টেজ হয়। তাহলে এতটাই ভোল্টেজ দেখা গেল এই এয়ারের মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো করে গেছে, তার মানে কি ডাইলেকট্রিক স্ট্রেংথ ব্রেক করে দিয়েছে এই এয়ারের। তাহলে কি হবে, এখানে যখন লোডের সাথে যে ইকুইপমেন্টটা লাগানো থাকবে সেটা নষ্ট হয়ে যাবে না, যদি এয়ারের Yes, মধ্যে sir. দিয়ে কারেন্ট Yes, ফ্লো করে sir. যায়। তার জন্য কি হয়, লেন্থটা একটু বেশি নেওয়া হয়, বুঝেছো? যাতে কারেন্টটা ফ্লো করতে না পারে। যাতে, হ্যাঁ, যাতে হাই ভোল্টেজ হলেও এই তারটা তো জ্বলে গেছে ঠিক আছে, ফিউজটা তো পুড়ে গেছে ঠিক আছে, যাতে এখান থেকে কোনো কারণে এখানে কারেন্ট ফ্লো করে না যায় হাই ভোল্টেজের জন্য। একবার যদি এখান থেকে এখানে কারেন্ট ফ্লো করে যায় তাহলে তো গেল, লোডটা পুরো নষ্ট, মানে পুরো তোমার বাড়িতে যা সিস্টেম আছে সব পুড়ে যাবে। তার জন্য লেন্থ অফ এ ফিউজ ওয়্যার কি করা হয়, একটু বড় নেওয়া হয়। ডাউট ক্লিয়ার হয়েছে অনুপ, বলো। হ্যাঁ স্যার। ওকে, চলো লিখে নিয়েছো, নেক্সট পেজ। এই তিনটেই মেন আমরা ফিউজের মানে দরকার, আমাদের ফিউজ সিলেক্ট করবো এইভাবেই। এবার দেখো, ফিউজ ওয়্যার আর ইউজ ফর ব্যাকআপ প্রোটেকশন। ফিউজ ওয়্যার আমরা মেনলি কেন ইউজ করছি, ফিউজ ওয়্যার আর ইউজ ফর ব্যাকআপ প্রোটেকশন। আমরা ফিউজ ওয়্যার কেন ইউজ করছি, ব্যাকআপ প্রোটেকশনের জন্য। ব্যাকআপ প্রোটেকশন বলতে প্রোটেকশন আর মেনলি টু টাইপস, এই শুধু প্রোটেকশন আর মেনলি টু টাইপস। ওয়ান ইজ কল্ড প্রাইমারি প্রোটেকশন and another is called backup protection. এই প্রাইমারি প্রোটেকশনের আরেকটা নাম মেইন প্রোটেকশন। মেইন প্রোটেকশন, তাহলে আমরা কি লিখেছি, ফিউজ কোথায় ইউজ করা হয়, ফর ব্যাকআপ প্রোটেকশন অনলি, ঠিক আছে। মেইন প্রোটেকশনের জন্য আলাদা আলাদা ডিভাইস আমরা ইউজ করি, তবে
নর্মালি আমাদের বাড়িতে যদি বলো মানে 220, এগুলো তো মেনলি ট্রান্সমিশন সিস্টেমের জন্য বলা হয়েছে, ট্রান্সমিশন না মানে সাবস্টেশন, ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন, এগুলোর জায়গার কথা বলা হয়েছে। কিন্তু বাড়িতে আমরা নর্মালি প্রাইমারি হিসাবে কাকে ইউজ করি? ওই ফিউজকে ইউজ করি, তাই না? এখন এমসিবি বেরিয়ে গেছে, অনেক কিছু বেরিয়েছে, ঠিক আছে, বাট ইন নর্মাল কেস আমরা ফিউজই ইউজ করি বাড়িতে। মিটারের সামনে যেটা থাকে ওটা ফিউজই থাকে। চলো এবার দেখো আই স্কোয়ার আর টি, এটা কি বলো তো? এটা হিটের ফর্মুলা তো। হিট, এক্স্যাক্টলি। তাহলে এখানে এইচটা হচ্ছে হিট লিমিট অফ ফিউজ। তার থেকে যদি আই স্কোয়ার আর টিটা বেশি হয়, এটার থেকে হিট লিমিটের থেকে যদি আই স্কোয়ার আর টিটা কোনো কারণে বেড়ে যায়, ঠিক আছে, তাহলে কি হবে? আমরা এটাকে এইভাবে লিখতে পারি। দেখো হিটের একটা লিমিটেশন আছে, এই লিমিটেশনের থেকে যদি আই স্কোয়ার আর টিটা বেড়ে যায় তাহলেই তো কন্ডাক্টরটা মেল্ট করে। এবার এখানে আমরা টি ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর এভাবে লিখতে পারি। তার মানে এই টিটা কি? টাইম। তাহলে অপারেটিং টাইম, কি হচ্ছে? 1/i স্কোয়ারের থেকে বেশি হচ্ছে। ঠিক আছে, অপারেটিং টাইম 1/i স্কোয়ারের থেকে বেশি হচ্ছে, বুঝলে? তো আমরা যদি এই অপারেটিং টাইম আর কারেন্ট ফ্লোর মধ্যে একটা গ্রাফ তৈরি করি, সেটা কেমন হবে? কি বললাম ভালো করে বোঝো, প্রথম থেকে আরেকবার বলছি। এটা যদি বলছে হিট লিমিট অফ এ ফিউজটার যে হিট লিমিট আছে সেটা যদি আই স্কোয়ার আর টির থেকে বেশি হয়ে যায়, তাহলে আমরা এই টাইমটাকে কিভাবে লিখতে পারি? এভাবে। ব্যাস এটুকুই বলেছে। দিয়ে তোমাকে অপারেটিং টাইম আর আই এর মধ্যে একটা কার্ভ চেয়েছে, তার জন্য আমি এই ফর্মুলাটা ডিরাইভ করছি। তাহলে এইদিকে ধরো কারেন্ট আছে আর এদিকে আমাদের টি ওপি লিখলাম, মানে অপারেটিং টাইম। টি মানে টাইম আর এটা অপারেটিং টাইম। ওকে, তাহলে এই যে এই দুটো ইকুয়েশন, এটা অপারেটিং টাইম, এটা অ্যাকচুয়ালি কি আছে? গ্রেটার দেন সিম্বলটা আছে, তো এটাকে যদি সরিয়ে আমরা ইকুয়াল লিখি, ইকুয়ালিটি লিখি, তাহলে একটা বা এইটাকে যদি আমরা গ্রাফ প্লট করি, ধরো এই ইকুয়েশনটাকে যদি আমরা গ্রাফ প্লট করি, তাহলে আমরা কি ধরনের গ্রাফ পাবো? সেই গ্রাফটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বলা হয় সেটাকে। যে গ্রাফটা পাবো সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তার মানে এটা এখানে ড্র করছি, দেখো এইটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এই ধরনের গ্রাফ পাবো যদি আমরা এটাকে ড্র করি এখানে, অপারেটিং টাইম আর হচ্ছে আই স্কোয়ারকে যদি ড্র করি। বাকি রেজিস্ট্যান্স আর এটাকে হিটটাকে কনস্ট্যান্ট ধরে নিয়েছে, ঠিক আছে? তাহলে যদি ড্র করি আমরা এই ধরনের কার্ভ পাবো। এটা অ্যাকচুয়ালি এখানে তোমরা এই গ্রেটার দেন সিম্বলটাকে উঠিয়ে প্রপোর্শনালিটি লিখে দাও, ঠিক আছে? এই সিম্বলটা লিখো, তাহলে আরো ভালো বোঝা যাবে জিনিসটা। তাহলে এই যে এইটুকু টাইম, তাহলে এখানে কি হচ্ছে? অপারেটিং টাইম, এইটুকু টাইমে ফিউজের, এটা হচ্ছে ফিউজ নট অপারেট, এইটুকু টাইমের মধ্যে ফিউজ অপারেট করবে না। এইটুকু টাইমের মধ্যে ফিউজ অপারেট করবে না, মেনলি এই টাইমটার মধ্যে ও অপারেট করবে, এইটুকু টাইমের মধ্যে।
এইটা হচ্ছে আমাদের ফিউজের অপারেটিং টাইম। তার মানে কারেন্ট রেটিং এর ওপর ডিপেন্ড করে কিন্তু এর অপারেশনটা আমরা দেখতে পাবো, যে কখন ট্রিপ করছে বা কখন করছে না, ঠিক আছে, বা ট্রিপ করতে কতটা সময় লাগছে, তা কারেন্ট রেটিং এর জন্য এর অপারেটিং টাইমটা কতটা হচ্ছে এটা। এবার ফিউজিং ফ্যাক্টর বলে একটা টার্ম আছে। ফিউজিং ফ্যাক্টর ইকুয়াল টু মিনিমাম ফিউজিং কারেন্ট minimum fusing current divided by rated current of fuse, rated current of fuse। তাহলে রেটেড কারেন্ট যদি 10 অ্যাম্পিয়ার হয় আর মিনিমাম ফিউজিং কারেন্ট কত, সরি, ফিউজিং ফ্যাক্টর আমরা কাকে বলছি বলো, এটা রেটেড কারেন্ট আর মিনিমাম ফিউজিং কারেন্ট বলতে কি বোঝাচ্ছে বলো তো। তার মানে রেটেড কারেন্টটা হচ্ছে ওখানকার ওই 20 অ্যাম্পিয়ারটা, তাই না, আর মিনিমাম ফিউজিং কারেন্টটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তাহলে বলেছে যে এটা সবসময় যে রেশিওটা 1-এর থেকে কম হবে, তাই তো দেখতে পাচ্ছি আমরা, তাই না, এটা অল টাইম 1-এর থেকে কম হবে, কারণ রেটেড, স্যার। হ্যাঁ রেটেডের সমান এটা হলে তো তাহলে হবেই না, চলবেই না সিস্টেমটা, এটাই তো, এগুলো এক্সাম্পল, এটা মুছে দিচ্ছি, ঠিক আছে। চলো, এখানে জুলস ল এসছে, find the fusing current I equal to KD 3/2 or KD 1.5। আমরা যদি এই কারেন্টটা বের করতে চাই, ফিউজিং কারেন্টটা কত, তাহলে এটা এই ফর্মুলা দিয়ে বের করব। তাহলে ডিটা কি, ডায়ামিটার অফ দ্য ফিউজ ওয়্যার, এখান থেকে ম্যাথামেটিক্স আসার সম্ভাবনা খুব কম, তো এই একটা ফর্মুলা জানলেই ম্যাথামেটিক্স হয়ে যাবে। আবার তোমাদের বলতে পারে ফিউজিং ফ্যাক্টর কত, দুটো রেটিং দিয়ে দিল ফিউজিং ফ্যাক্টর, তো খুব সোজা সোজা ম্যাথ আসে এখান থেকে, ঠিক আছে, না আসার সম্ভাবনা 90%। ডায়ামিটার অফ দ্য ফিউজ ওয়্যার, আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা কিসের উপর ডিপেন্ড করছে, নেচার অফ দ্য ম্যাটেরিয়াল, depend upon nature of the material, depend upon nature of the material, okay। সো এবার আমরা দেখব টাইপ অফ ফিউজেস, কি কি টাইপের ফিউজ আছে। খুব বোরিং লাগছে না তো পড়তে, বা বলো নাকি লেন্দি হয়ে যাচ্ছে ক্লাস? না স্যার, ঠিক আছে। ওকে, টাইপ অফ ফিউজ, দেখো কিছু করার নেই, এটা থিওরিটিক্যাল সাবজেক্ট, তো আমাদের এইভাবেই পড়তে হবে, এটাই হচ্ছে ব্যাপার, মানে আমার কিছুই করার নেই এখানে। ওকে, টাইপ অফ ফিউজ, কি কি টাইপের ফিউজ আছে। এই ফিউজের টাইপ ডিপেন্ড করে ভোল্টেজ রেটিং এর উপর, একটা হচ্ছে লো ভোল্টেজ টাইপ, আর একটা হচ্ছে হাই ভোল্টেজ টাইপ। আশা করি আজকের পর থেকে ফিউজ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, একদম ক্লিয়ার করে দিয়েছি আমি, ঠিক আছে। টাইপ অফ ফিউজ, একটা হচ্ছে লো ভোল্টেজ টাইপ আর একটা হাই ভোল্টেজ টাইপ। লো ভোল্টেজ টাইপের মধ্যে কি কি আছে,
মানে এগুলো অ্যাকচুয়ালি কি কি ফিউজ আমরা ইউজ করি তার নামগুলো আর কি, আর কিছুই না, ঠিক আছে। সেমি এনক্লোজড রিনিউয়েবল, সেমি এনক্লোজড রিনিউয়েবল ঠিক না, রিওয়ারেবল, এটা রিওয়ারেবল, ওকে, রিওয়ারেবল। এটাকে আমি, এই নামটা আমি আগে জানতাম না, আমি আজকেই দেখলাম। আমি আগে জানতাম কিটক্যাট বলে, এটাকে আবার কি বলে, কিটক্যাটও বলে, ঠিক আছে, কিটক্যাট। সেকেন্ড হচ্ছে এইচআরসি। এইচআরসির ফুল ফর্ম কেউ জানো? হাই র্যাপচার ক্যাপাসিটি ফিউজ, হাই র্যাপচারিং ক্যাপাসিটি ফিউজ, ঠিক আছে। আর লো ভোল্টেজে কি ইউজ করা হয়? কার্টেজ ফিউজ। এটা কিটক্যাট মনে রাখলেই হবে, হ্যাঁ, এই নামটা মনে না থাকলেও কোনো অসুবিধা নেই। ডিজি, কার্ট্রিজ ফিউজ। তারপরে হচ্ছে লিকুইড ফিউজ, আর একটা হচ্ছে মেটাল ক্লেড ফিউজ। লিকুইড ফিউজটা কি? কিছুই না, ওই ওটার ভিতরে একটা লিকুইড দেয়া থাকে, দিয়ে ওটা ওই, ইভাপোরেট হয়ে যায়? হ্যাঁ, ওটা তোমার ওই ফিউজটাকে একটা তোমার নচের মতো থাকে, বের করে লিকুইডটা বাইরে নিচে পড়ে যায়, বুঝতে পারলে? মানে প্রেসার কুকারের মতো সিস্টেম থাকে। হ্যাঁ। হ্যাঁ, ধরো এখানে এটা আছে, আর এই ধরনের এখানে লিকুইডটা আছে, হ্যাঁ। যদি এবার যখনই কারেন্ট রেটিং বেশি হবে, এটা তো টেম্পারেচার বেড়ে যাবে, তাই না? Yes. টেম্পারেচার যখনই বাড়ে, এখানে না একটা ভাল্ব মতো থাকে, ভাল্ব। প্রেসার কুকারে কি হয়, হাই টেম্পারেচার হয়ে গেলে ওই পিন ভাল্বটা খুলে বেরিয়ে চলে যায় না, যদি কোনো কারণে সিটি দিতে না পারে প্রেসার কুকার, হুম, সেফটি ভাল্ব যেটা, এই সেফটি Yes. ভাল্বটা খুলে যায়, দিয়ে এই লিকুইডটা এখান থেকে পড়ে যায় নিচে, দিয়ে এটা খালি হয়ে যায়, বুঝতে পেরেছো? হুম। কত সুন্দর সিস্টেমে বানিয়েছে বলো তো, হ্যাঁ। মানে স্যার মানে এই লিকুইডের মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করে। হ্যাঁ, লিকুইডের মধ্যে দিয়ে, এই লিকুইডটার একটা মানে এটা কন্ডাক্টিং লিকুইড, এরকম নয় যেটা জল ভরে দেয়, বুঝতে পারলে? কন্ডাক্টিং লিকুইড, অনেক ধরনের লিকুইড আছে, কন্ডাক্টিং, নন কন্ডাক্টিং, তো এটা কন্ডাক্টিং লিকুইড, এর একটা নির্দিষ্ট কারেন্ট রেটিং আছে, যে এত এই কারেন্ট রেটিং পর্যন্ত ও খুব ভালোভাবে পাস করতে পারে এবং লসেস কম হয়, বুঝেছো? স্যার হাই ভোল্টেজ টাইপের প্রথমটা কি লিখেছেন? হাই ভোল্টেজ কার্ট্রিজ ফিউজ, CARTTRIDG, কার্ট্রিজ ফিউজ, এটা লিকুইড ফিউজ, এটা মেটাল ক্লেড ফিউজ। আচ্ছা, ডিস্টিল ওয়াটার দিয়ে কি কারেন্ট ফ্লো করে না জানি, কিন্তু ডিস্টিল কোনো ওয়াটার current- আদৌ হয় কি কোনোদিনও? দেখো, ডিস্টিল বলে, কোনো হ্যাঁ, তুমি 100% পিউরিফাই করতে পারবে না কোনোদিনও। আহ, কোনো কোনো ইয়েগুলো না থাকলে, মানে কিছু না থাকলে শুধু এইচ এইচ হ্যাঁ, ওগুলো না থাকলে ওই কোনো একটা কি বলতো, ইয়ে কন্ডাক্টিং পাথ থাকে না ওটার মধ্যে, কন্ডাক্টিং পাথ থাকে না, সব কিছু তো পরিবাহী হয় না, না। জলের মধ্যে মেনলি কি থাকে, আয়ন থাকে তো। স্যার হ্যাঁ, বলো। ব্যাটারিতে কোন ধরনের জল থাকে? ব্যাটারিতে ডিস্টিল ওয়াটার থাকে। সেল যদি না পড়ো তাহলে বুঝতে পারবে না যে ডিস্টিল ওয়াটার কাজ কি, বুঝলে? সেল তোমরা পড়েছো? মানে অ্যাকচুয়ালি কিভাবে ব্যাটারি তৈরি করা হয়, বা তোমাদের কোনোদিনও মাথায় আসেনি এই জিনিসটা, যে ঠিক আছে জেনারেটর তো ঘুরছে, এসি তৈরি হলো, মোটামুটি আমরা জেনারেটর পড়েছি, বুঝতে পারছি অ্যাকচুয়ালি কি হচ্ছে, যে ফ্যারাডে বলে গেছে যে যখন ইনডিউস ইএমএফ ক্রিয়েট হবে, এবার এই ইনডিউস ইএমএফটা যখনই একটা কন্ডাক্টর বা ফ্লাক্সের মধ্যে যখনই কাটিং হবে, তখনই ইনডিউস ইএমএফ হবে, মানে ভোল্টেজ ক্রিয়েট হবে, আর এই ভোল্টেজটাই আমরা কালেক্ট করে নিচ্ছি তার দিয়ে। দিস ইজ এ জেনারেটর, বুঝে গেলাম। কোনোদিনও কি এটা মাথায় আসেনি যে কি করে ব্যাটারি কি করে ইলেকট্রিসিটি প্রডিউস করছে?
বা পড়েছো? নিকেল ক্যাডমিয়াম সেল কি করে তৈরি হয়? অনেক রকম ভাবে। তাহলে ভাবো কেমিক্যালের মধ্যেই ক্ষমতাটা আছে যেটা ইলেকট্রিসিটি প্রডিউস করছে। বুঝতে পারছো? কিছুই না, ওখানে বিভিন্ন রকম কেমিক্যাল থাকে। যদি সেল পড়ো তাহলে বুঝতে পারবে অ্যাকচুয়ালি ওই জলটার কাজটা কি। ঠিক আছে, আমি এর পরের দিন, এর পরের উইকে এই সেল পড়াবো তোমার ইয়েতে, জিলেটের ব্যাচে। ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, একটু দেখে নেবে সবাই, হ্যাঁ? ঠিক আছে, খুব ইন্টারেস্টিং ভিডিও। হ্যাঁ, ইন্টারেস্টিং ভিডিও। কি করে কেমিক্যাল থেকে কি করে এনার্জি প্রডিউস হচ্ছে বুঝতে পারবে। আমাদের সিলেবাসে কি স্যার আছে ব্যাটারি? ব্যাটারি নেই আমাদের। চলো, আমিও পড়িনি বিটেকে, এগুলো সব এমটেকে পড়েছি। হাই ভোল্টেজ টাইপ হলো। এবার আমরা দেখবো ক্যারেক্টারিস্টিক্স অফ ফিউজ এলিমেন্ট। characteristics of fuse element। ঠিক আছে, দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ ফিউজ এলিমেন্ট বলতে মানে ফিউজ এলিমেন্টটা কেমন হওয়া দরকার, তার ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হওয়া দরকার, এক কথায় লিখবো সব। লো মেল্টিং পয়েন্ট, হাই মেল্টিং পয়েন্ট হলে তো হবে না, তাহলে কারেন্ট রেটিং অনেক হাই হয়ে যাবে, তাও বলছে না। আমাদের লো মেল্টিং পয়েন্ট হতে হবে, হাই কন্ডাক্টিভিটি হতে হবে, হাই, তার মানে একটা সুইচ, একটা ফিউজ কেমন হওয়া দরকার সেটাই লিখছি, হাই কন্ডাক্টিভ, ফ্রি ফ্রম অক্সিডেশন। হোয়াট ইজ অক্সিডেশন? জং করে। হ্যাঁ, একদম। লো কস্ট অফ ম্যাটেরিয়াল, সবার আগে এটা দরকার, লো কস্ট সব জায়গায়। হ্যাঁ, কিছু হোক আর না হোক এটা যদি লিখে আসো তাও 1-2 নম্বর পাবে, কিছু মনে না থাকলেও। লো কস্ট, ঠিক আছে। এবার এই চারটে হলো। এবার এই ম্যাটেরিয়ালটা কি দিয়ে তৈরি হয়, ফিউজটা অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি হয় বলতে পারবে কেউ? লেড আর টিন স্যার। হ্যাঁ, কোথায় দেখলে? আলাদাই, দারুণ দারুণ, ঠিক। কোথায় দেখেছো বলো, বা কোথায় পড়েছো এটা? কোথায় পড়েছি বলতে স্যার, তো আমাদের আইটিআই সময় বলেছি। ও, বুঝতে পেরেছি। হ্যাঁ, অ্যালয় দিয়ে তৈরি হয়। এটা হচ্ছে লেড আর টিন। কত পার্সেন্টেজ থাকে সুমন, মনে আছে? না স্যার। 37%, 63%। তার মানে এই দুটোর টেম্পারেচার মিশ্রণে। স্যার 200 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার 200 ডিগ্রি, হ্যাঁ। তাহলে ম্যাটেরিয়ালটা কি দিয়ে, অ্যালয়, অ্যালয়টা কি লেড আর টিন দিয়ে তৈরি হয়। ফর এটা লো ভোল্টেজ রেটিং এ আমরা এই ম্যাটেরিয়াল ইউজ করব, তাহলে হাই ভোল্টেজ রেটিং এ কি ইউজ করব? ফর লো ভোল্টেজ রেটিং। তাহলে হাই ভোল্টেজ রেটিং এ আমরা কি ইউজ করব? ফর হাই ভোল্টেজ রেটিং এ আমরা ইউজ করি হচ্ছে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, ফর হাই ভোল্টেজ রেটিং। সরি, আমি একটা জিনিস ভুল বললাম, হ্যাঁ সরি, এটা ভোল্টেজ নয়, এটা কারেন্ট রেটিং। হ্যাঁ, ম্যাটেরিয়াল ডিপেন্ড করে কারেন্ট রেটিং এর উপর। তাহলে এটা হচ্ছে লো কারেন্ট রেটিং, হ্যাঁ, আর এটা হাই কারেন্ট রেটিং। তাহলে লো কারেন্ট বলতে স্যার কত? 10 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম। 10 অ্যাম্পিয়ারের জন্য আমরা এই অ্যালয়টা ইউজ করি, কিন্তু তার থেকে বেশি হলে আমরা অ্যালুমিনিয়াম ইউজ করি। অর সিলভার ইউজ করি।
বেশিরভাগ ক্ষেত্রে অ্যালুমিনিয়াম খুব কম ইউজ করা হয়, সিলভারটা হচ্ছে ম্যাক্সিমাম ইউজ। তো পরীক্ষায় সিলভারটাই লিখবে, ঠিক আছে, যদি দেয়া না থাকে। অপশন দেয়া থাকলে আলাদা ব্যাপার, কিছু দেয়া না থাকলে আমরা সিলভারটাকেই লিখবো। ওকে, ম্যাক্সিমাম সিলভার ইউজ করা হয়। তো এই পর্যন্ত সবার কি ক্লিয়ার আছে বলো, যা যা পড়ালাম? ইয়েস স্যার। ওকে, লাস্ট দুটো পয়েন্ট তাহলেই ছেড়ে দেবো। এটা আগে 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 হ্যাঁ হ্যাঁ, দেখো একটু টানতে হবে, বুঝতে পারলে? আবার কবে পরীক্ষা দিয়ে দেবে আমি তো জানি না। তো আমি টার্গেট রাখবো যে এক এক দিনে এক একটা করে ইউনিট যদি কমপ্লিট করা যায় তো বেস্ট হয় আর কি। হ্যাঁ। হুম, চলো, অ্যাডভান্টেজ অফ ফিউজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ফিউজ। সবাই নোট ডাউন করছো তো এগুলো? ইয়েস। হুম, ইয়েস স্যার। ওকে, অ্যাডভান্টেজেস অফ ফিউজ। এক নম্বর হচ্ছে কি হয়, এটা অনেক চিপ হয়, গরিবের জন্য আর কি, বললামই তো আমি প্রথমেই। তারপরে নো মেনটেনেন্স, এটার মেনটেনেন্সের কোনো ব্যাপার নেই, কয়দিন পর পর মেনটেনেন্স করতে হবে, একবার লাগিয়ে দিলে 10 বছর 15 বছর কোনো ব্যাপার নেই, যতদিন না ফল্ট আসছে ও চলতেই থাকবে। নো মেনটেনেন্স। অটোমেটিক অপারেশন, তোমাকে ভোল্টেজ বাড়লে তোমাকে নিজে গিয়ে অপারেশন করতে হয় না, ওটা অটোমেটিক্যালি হয়ে যায়। স্মল সাইজ, এটা কি শর্ট টাইম অপারেশন, খুব অল্প সময়ের মধ্যে ও কাজ করতে পারে, মানে ফল্ট হয়ে গেল ও রেসপন্সই করলো না এরকম কোনো ব্যাপার নাই, শর্ট টাইম অপারেশন। ডিসঅ্যাডভান্টেজ অফ ফিউজ, এই ফিউজের ডিসঅ্যাডভান্টেজ এক নম্বর হচ্ছে এটাকে রিপ্লেস করতে হয়, মানে সার্কিট ব্রেকার কি করে, বন্ধ খুলে যায়, আবার সিস্টেম ঠিক হয়ে গেলে আবার অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়, বুঝেছো? কিন্তু এ কি করে, তোমাকে নিজে গিয়ে ম্যানুয়ালি রিপ্লেস করতে হবে। প্রবলেমটা বুঝলে? রিপ্লেসমেন্ট। 2 নম্বর কি হতে পারে আর বলো তো, বলো একটু চিন্তা করে বলো। ডিসক্রিমেন্টেশন, ডিসক্রিমেন্টেশন, পোর ডিসক্রিমেন্টেশন। দেখো এইভাবে বইয়েও কিন্তু পাবে না, বই পড়ে তোমাদেরকে এগুলো এগুলো ওই জন্য বলছি মানে লিখে নাও, বইতে গাদা 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 লেখা, কোনো কুল কিনারা খুঁজে পাবে না বইতে। তো সবাই নোট ডাউন করবে প্রত্যেকটা ক্লাস, এত শর্ট ফর্মে ক্লাসগুলোকে অ্যারেঞ্জ করা হয়েছে, তো প্রত্যেকটা ক্লাস নোট ডাউন করবে কিন্তু। পোর ডিসক্রিমিনেশন, আমি বললাম এখনই ডিসক্রিমিনেশন মানেটা প্রথমেই, ক্লাস শুরুর প্রথমেই, তো বলো। এই ফল্ট আর ভোল্টেজ হাই এর মধ্যে তফাৎও বুঝতে পারে না, তফাৎ। হ্যাঁ এ বুঝতে পারে না, ফিউজ বুঝতে পারে না, বুঝতে পারলে? ও যাই হয়ে যাক ও ফট করে ও বন্ধ করে দেবে সব কিছু, তাহলে প্রবলেম তো, তাই না? যদি বুঝতে না পারে, হাই ভোল্টেজ হলো, হাই কারেন্ট হলো, ধরো ধরো একটা সামথিং অ্যামাউন্ট অফ হাই ভোল্টেজ হলো, যেটা সিস্টেম ধরো কোনো কারণে ট্যাকেল করে নিতে পারবে, বা সেটা কোনো ফল্ট অ্যারাইজ হবে না, তার জন্য কোনো প্রবলেম হবে না, কিন্তু সে বুঝতে পারছে না, ওর যা কারেন্ট রেটিং দেওয়া আছে তার থেকে একটু বেশি হলে ও বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে? ও সেটাকে সেন্স করতে পারছে না যে অ্যাকচুয়ালি কি হয়, সার্কিট ব্রেকার সেন্স করতে পারে লোডকে সেন্স করতে পারে। সার্কিট ব্রেকার যখন পড়াবো না দেখবে কত সুন্দর জিনিস, দারুণ, ঠিক আছে? রিলে সার্কিট ব্রেকার যখন পড়াবো ওরা কি করতে পারে, সার্কিট রিলে পুরো জিনিসটাকে বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কি করে, বা অ্যাকচুয়ালি রিলে কি করে, আমি তো সেন্সার বললাম না, ও সেন্স করতে পারে যে আমার যে লোডটা লাগানো আছে ও এই রেটিংটাকে নিতে পারবে, এই সেন্সটাও করতে পারে। বাট এই ফিউজের তো ওরকম কোনো ব্যাপার নেই, ওর একটা নির্দিষ্ট লিমিট আছে, তার বেশি হলেই ওর ট্রিপ করে যাবে, মানে খুলে যাবে।
ঠিক আছে? আর কিছু, আর একটা আছে লিখে নাও, কারেন্ট স্যার পোর কি লিখেন স্যার? ফর ডিসক্রিমেন্টেশন, মানে ডিসক্রিমেন্টেশন, একজনের সঙ্গে অনেকজন আরেকজনের তফাতও বুঝতে পারে না, ডিসক্রিমেন্টেশন। ওকে, কারেন্ট টাইম ক্যারেক্টারিস্টিক্স ফেল, ঠিক আছে? তার মানে এই টাইম ক্যারেক্টারিস্টিক্সটা মেনে চলে না। এই যে ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা ও ঠিকঠাকভাবে মেনে চলে না, ঠিক আছে? এটা না লিখলেও হবে, এটা ছেড়ে দাও। এই দুটোই মেন জিনিস, পোর ডিসক্রিমিনেশন আর রিপ্লেসমেন্ট, এই দুটো প্রবলেম। তো বলো, ফিউজ সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার হয়েছে? বলো, মোটামুটি কেউ যদি কোশ্চেন করে বা পরীক্ষায় যদি আসে লিখতে পারবে তো, বা বলতে পারবে তো? ইয়েস। এই কনফিডেন্সটাই দরকার, জিনিসটাকে জানা দরকার, ঠিক আছে? খালি মুখস্থ করে কোনো জিনিস লাভ নেই, জিনিসটাকে বুঝে মনে রাখাটাই হচ্ছে মেন পড়াশুনো কিন্তু। ওকে, তো চলো রাখছি। আর তাহলে আমি তোমাদের শনি রবিবার সকালবেলা করে ক্লাস নেব 9টা থেকে, আর প্রীতম তোমার শুক্রবার রাত 9টায় ক্লাস নেবে। ওকে, স্যার বলছি সেকেন্ড পেজটা প্রথম থেকে একটু দেখাবেন? অবশ্যই। সেকেন্ড পেজটা, তাই তো? মানে হুম হুম। এটা, এটা, এটা কি দেখো তো? এটা না, তারপরেরটা? হ্যাঁ স্যার, এটা এটাই। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক ঠিক আছে আছে? স্যার। হুম, স্যার বলছি এই ভিডিওগুলো কি দিয়ে দেন নাকি? হ্যাঁ, ভিডিওগুলো সব দেয়া থাকবে, ঠিক আছে? এই প্রথম একটা করে ক্লাস, ইউটিউবে দেয়া হচ্ছে, পরের ভিডিওগুলো সব আমাদের অ্যাপে পাবে, ঠিক আছে? আমাদের অ্যাপসে পেয়ে যাবে। ওকে, সো তুমি ফার্স্ট ক্লাস করলে নাকি আজকে? হ্যাঁ স্যার। হুম হুম। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, আগের ক্লাসগুলো দেখে নেবে, একটা করে ক্লাস হয়ে গেছে, পাওয়ার ইলেকট্রনিক্সের, তারপরে তোমার ইউটিলাইজেশনে একটা ক্লাস হয়েছে, ঠিক আছে? ভিডিওটা আচ্ছা, দেখে নেবে। সেগুলো হ্যাঁ, গ্রুপে, ভিডিওগুলো গ্রুপ গ্রুপে তো দিয়েছিলাম আমি ভিডিও। না, আমি তো পরে জয়েন করেছি ওই জন্য। ঠিক আছে, আরেকবার দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। ওকে, হুম হুম। হ্যাঁ, চলো, থ্যাংক ইউ ক্লাস।